দাদাবাবু, কথাগুলো কিন্তু সত্যি। ওই কুয়োর আশেপাশে না যাওয়াই ভালো। আপনারা আধুনিক যুগের মানুষ, আপনারা শহরে থাকেন, এখানে আপনি এগুলো মানুন একটু। আমি কর্মচারীকে বললাম, আজকাল এসব কেউ মানে নাকি? ঠিক সেই দিনই রাত 2টো নাগাদ ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। শুনছেন ভুতুড়ে। ভুতুড়ের 54 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি অনির্বাণ রয়েছি আপনাদের সঙ্গে, এবং আজকে আমার সঙ্গে রয়েছে খুবই প্যাথেটিক একটা ঘটনা। ঘটনাটার সম্বন্ধে আমি যদি একটু শর্টে বলে নিতে চাই, তাহলে ঘটনাটা কিছুটা এরকম: কোনো অতৃপ্ত আত্মার নজর যদি মানুষের ওপর পড়ে যায়, তাহলে তার পরিণতি কী হতে পারে, কতটা চরমতম তার পরিণতি হতে পারে। আজকে আমরা শুনতে চলেছি এরকমই একটি ঘটনা। ঘটনাটি আমার কাছে এসে পৌঁছেছে বাংলাদেশ থেকে। ঘটনাটি ফেনী ডিস্ট্রিক্ট থেকে আমাকে পাঠিয়েছেন। তার নাম হচ্ছে তন্ময় বাড়ুই বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্ট থেকে ঘটনা পাঠিয়েছেন, এবং উনি লিখছেন, অনির্বাণ, আমি তন্ময়, ফেনী উপজেলা থেকে তোমার ভুতুড়ের একজন শ্রোতা। আমাদের গ্রামের বাড়ি বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টের রামপুরে। আমার দাদু ছোটবেলায় আমাকে গ্রামের নানান সব অদ্ভুত ভৌতিক ঘটনা শোনাতো আর বলতো সেগুলো নাকি সত্যি। আমি সেসব কোনোদিনও বিশ্বাস করিনি যতদিন না আমি নিজে এগুলো অভিজ্ঞতা করেছি। আজ এই ঘটনাটি বলবো, ঘটনাটি ঘটে 2013 সালে। যতটা সম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করলাম। ঘটনাটি সিলেক্ট হলে অবশ্যই প্রচার করব। একদমই তন্ময়, আমি আপনার ঘটনাটা সিলেক্ট করেছি এবং আপনার ঘটনাটাই পড়ে শোনাচ্ছি। 2013 সালে আমার দিদি প্রেগনেন্ট। ওই সময়টায় দিদি ওর বাপের বাড়ি মানে আমাদের বাড়িতে চলে আসে। কিন্তু ফেনী শহরে আমাদের ছোট ঘর থাকার জন্য খুব সমস্যা হচ্ছিল, আর ঠিক এই কারণেই আমি ঠিক করি দিদিকে নিয়ে আমি গ্রামের বাড়িতে এসে থাকব। গ্রামের বাড়ি ফেনী জেলার রামপুরে অবস্থিত। খুব একটা দূরত্ব না হলেও হাফ বেলা লেগে যায় যেতে যেতে। আমি আরো জানি যে গ্রামের বাড়িতে তেমন আর কেউ থাকে না, সবাই মারা গেছেন। এছাড়া গ্রামের বাগান পরিচর্যা করার জন্য একজন কর্মচারী এবং তার বিবাহিত স্ত্রী ছাড়া গ্রামের বাড়িতে আর কেউ থাকে না। গ্রামে আমাদের আত্মীয়রা কেউ ঘুরতে গেলে ওনারা তাদের জন্য খাবার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা করে দেন। যেহেতু আমার দিদির স্বামী ইন্ডিয়াতে কাজ করতো, ঠিক সেই কারণেই আমার দিদি আমার কাছে চলে আসে। আর আমি ভাবতেও পারিনি এই থাকতে আসাটা আমার দিদির জীবনে সব থেকে খারাপ সিদ্ধান্ত হয়ে যাবে। আমি আমার দিদিকে নিয়ে ডিসেম্বর মাসে গ্রামের বাড়িতে যাব বলে ঠিক করি, এবং আমাদের গ্রামের বাড়িতে কাজ করা কর্মচারীকে বলে রাখি যে সে যেন খুব ভালো করে ঘরদোর পরিষ্কার করে রাখে। যেমন কথা তেমন কাজ। দিদিকে নিয়ে আমি চলে যাই গ্রামের বাড়িতে। সেখানে বেশ কয়েকটি ঘর আছে, তাই থাকার অসুবিধা হবে না। কর্মচারী কথা মতো ঘরদোর খুব ভালো করে পরিষ্কার করে রাখে, আর আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের জন্য খাবারেরও ব্যবস্থা করে ফেলে। প্রথম দিনটা খুব ভালোভাবে কেটে যায়। এরপর শনিবার দিন দিদি শনিবার দিন সকালবেলা পুজো দিতে গেছিল আমাদের গ্রামের পৌরকালী মন্দিরে। আর পুজো দিয়ে আসার সময় আমাদের বাড়ির পিছন দিকে একটি পাতকুয়া আছে। সেই পাতকুয়া সম্পর্কে আমরা গল্প করছিলাম। পাতকুয়াটার সম্পর্কে তোমাকে আগেই জানিয়ে দিই, আমরা যখন ছোট ছিলাম তখন দাদু গল্প করত যে বাড়ির পেছনে যে পাতকুয়োটি রয়েছে, কুয়োটা নাকি পরিত্যক্ত। ওই কুয়োর আশেপাশে যারাই যেত, এমনকি ওই কুয়োর সামনে যারা যেত, তারা নাকি ওই দিন রাতে আর ঘুমোতে পারতো না। এইসব কথা দাদু আমাদেরকে ছোটবেলায় বলতো। তো সেই দিন মন্দির থেকে আসার পথে আমরা পাতকুয়ো নিয়ে আলোচনা করছিলাম, খুব মজা করছিলাম। আমি আর দিদি মিলে হেসে প্রায় গড়াগড়ি খাচ্ছিলাম। ঠিক ওই সময় আমাদের কর্মচারী আমাদের কথা শুনে বলেছিল, দাদাবাবু, কথাগুলো কিন্তু সত্যি।
ওই কুয়োর আশেপাশে না যাওয়াই ভালো। আপনারা আধুনিক যুগের মানুষ, আপনারা শহরে থাকেন, এখানে আপনি এগুলো মানুন একটু। আমি কর্মচারীকে বললাম, আজকাল এসব কেউ মানে নাকি? ঠিক সেই দিনই রাত 2টো নাগাদ ঘটে একটা অদ্ভুত ঘটনা। দিদি পাশের ঘরে শুয়ে পড়েছিল, আমি অন্য একটি ঘরে ছিলাম, কিন্তু জেগেছিলাম। হঠাৎ দিদি ঘুমের ঘরে জোরে চিৎকার করে উঠল। চিৎকারটা শুনে আমি ভয় পেয়ে পাশের ঘর থেকে ছুটে যাই দিদির ঘরের দিকে, দিদিকে ডাকি। আর দিদি দরজা খুলতেই আমি দেখি দিদি খুব বিরক্তিকর একটা মেজাজ নিয়ে কেমন একটা করে দাঁড়িয়ে রয়েছে। জানতে পারলাম দিদি খারাপ কোনো স্বপ্ন দেখছে। দিদি বলছে পাতকুয়ায় কোনো একটা বাচ্চা নাকি দিদিকে ডাকছে। আমি বললাম, তুই স্বপ্ন দেখছিস, এর থেকে বেশি আর কিছু হতে পারে না। আমরা সকালে এতটা মজা করছিলাম, ওটাই তোর মাথায় হয়তো চলছে, এখন তুই ঘুমা। এই বলে আমি চলে আসি। শনিবারটা চলে যায়, তার পরের দিন রবিবার সকালে দিদি হঠাৎ বলে, চল আশপাশটা ঘুরে আসি। আগের দিন যেমন ওই গেলাম, ওই কালী মন্দিরে গেলাম, তারপর গ্রামের এই কাঁচা রাস্তা, মাঠ, এত পুকুর, এত গাছপালা, এগুলো আর শহরে কোথায়? আর ওই কুয়োটার কথা ভুলে গেলি? চল কুয়োর সামনে যাই। আগের দিন যখন মন্দির থেকে ফেরার পথে ওই কুয়োর সামনে থেকে আসছিলাম, জায়গাটা কিন্তু গা ছমছমে ছিল, তাও মজা আসবে কিন্তু। এই কথাটা শুনে আমি দিদিকে মানা করি। তারপরে কি মনে হয় আমি আর দিদি মিলে কুয়োর সামনে যাই। কুয়োটা খুবই অপরিষ্কার, কুয়োর আশেপাশে আগাছায় ভরে গেছে, আশপাশ থেকে কেমন একটা পচা গন্ধ বেরোচ্ছে। এই চরম দুর্গন্ধ নিতে না পেরে আমরা সেখান থেকে চলে যাই। তো ওই রবিবার রাত্রিবেলা আমার দিদি আবার একই স্বপ্ন দেখে, কোনো বাচ্চা কুয়োর মধ্যে থেকে দিদিকে ডাকছে। এইবার আমার জিনিসটা বড় অদ্ভুত লাগে। আমি দিদিকে বলি আমি আজকে ওর ঘরেই থাকবো, আর ও রাতে খাটে শোবে, আমি নিচেই শুয়ে পড়ব। পরের দিন দিদির এই স্বপ্ন দেখার কথাটা আমি আমাদের কর্মচারীকে জানাই। কর্মচারী বলেন, দিদিভাই গেছিলেন নাকি কুয়োর ধারে? আমি বললাম, দিদি স্বপ্ন দেখছিল, তাই আমি দিদিকে নিয়ে দেখাতে গেছিলাম যে আদৌ ওই কুয়োটার মধ্যে কিছুই নেই। তখন কর্মচারী আমাকে বলে, আপনাকে বললাম দাদা বাবু, ওখানে যাবেন না, ওখানে কেউ যায় না, তাও ওখানে গেলেন। এই কথাটা শোনার পর আমি কর্মচারীকে এক ধমক দিলাম আর বললাম, তুই যা, তুই এখন অনেক কথা বলছিস। সেই দিন রাত্রেবেলা দেখলাম দিদি আবার কান্নাকাটি করছে, আর এইবার বলছে, বাচ্চাটা কাঁদছে। আমি অমনি বললাম, দিদি তুই এবার একটু শান্ত হ, তুই আবার মনে হয় একই স্বপ্ন দেখেছিস, আর যদি এমনটা না হয় তাহলে তুই আমাকে ভয় পাওয়ানোর জন্য যদি তুই এটা করে থাকিস, তাহলে তুই একদমই ভালো করছিস না। এই বলে ওই রাতটাও কেটে গেল। পরের দিন মঙ্গলবার ছিল। সেই দিন সকাল থেকে সব ঠিকই ছিল, কিন্তু রাত্রিবেলায় ঘটে গেল সেই মর্মান্তিক ঘটনা। রাতে দিদি ঘুমিয়ে পড়ার পর ওই রাত 3টে কি 2:45 নাগাদ আমি বাথরুমে যাই। দিদি তখন খাটে বেঘরে ঘুমোচ্ছে। আমি বাথরুমে গেলাম, এবং যখন বাথরুম থেকে আমি বেরিয়ে আসলাম, ঘরে গিয়ে দেখি দিদি ঘরে নেই। বাথরুম একটাই, দিদি বাথরুমের দিকে আসেনি। পাশের ঘরে কেউ থাকে না, এবং তার পাশে কর্মচারীদের ঘর। দিদি আর কোথায় যাবে? সঙ্গে সঙ্গে দিদিকে খোঁজা শুরু হলো। বাড়িতে খুঁজলাম, বাড়ির বাইরে খুঁজলাম। আমি আমার জীবনের সব থেকে বেশি ভয় যেন ওই দিনকেই অনুভব করেছিলাম। ওই রাতে এদিক সেদিক খুঁজতে খুঁজতে হঠাৎ মনে পড়ে গেল ওই কুয়োটার কথা। আমি লণ্ঠন নিয়ে একাই দৌড়াতে থাকলাম ওই কুয়োর দিকে। ওই ঘন অন্ধকার, আশপাশ কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। কুয়োর সামনে যেতেই আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আমি যা দেখলাম, আচমকা ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম দিদি কুয়োর একদম ধারে দাঁড়িয়ে রয়েছে, মাথা নিচু করে কুয়োর ভিতরে কিছু একটা দেখার চেষ্টা করছে। দিদি বলে চিৎকার করে ডাকতে না ডাকতেই দিদি কুয়োর ভেতরে ঝাঁপ দিল। আমি দৌড়ে গিয়েও কিছু করতে পারলাম না। সামান্য চাঁদের আলোয় দেখলাম দিদি কুয়োর ভেতরে পড়ে রয়েছে। তো
তড়িঘড়ি করে কুয়ো থেকে দিদিকে বের করে কর্মচারীকে সঙ্গে নিয়ে পাশের গ্রামের এক ডাক্তারখানায় যাই। দিদির যখন জ্ঞান আসে, দিদি কিছুই মনে করতে পারছিল না ওর সাথে কি হয়েছিল, কিন্তু দিদি নিজের পেটে অসহ্য ব্যথা অনুভব করছিল। দিদি যে প্রেগনেন্ট ছিল, ওই পড়ে যাওয়ায় দিদির পেটে আঘাত লাগায় দিদির বাচ্চাটা নষ্ট হয়ে যায়। দিদিকে এই সব কিছু বলার পর দিদি কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। দিদি খুব কাঁদছিল, হাউমাউ করে কাঁদছিল। জামাইবাবুকে সবটা জানাতে জামাইবাবু বলেছিল পরের দিন দিদিকে শহরে নিয়ে চলে আসতে হবে। কিন্তু সেই দিন রাত থেকেই হঠাৎ দিদির আচরণে কিছু অদ্ভুত পার্থক্য লক্ষ্য করা গেল। দিদি কথা কম বলছে, কেমন একটা অন্যমনস্ক হয়েছিল। আবার যখন কথা বলছে তখন হয়তো বাচ্চাদের মতো করে কথা বলছে। তাছাড়াও অদ্ভুতভাবে দিদির শরীরটা কেমন নীলচে পড়ে গেছিল, হাত পাগুলো কেমন বেঁকে বেঁকে গেছিল। কখনো কখনো নিজের মধ্যেই দিদি বিড়বিড় করছিল, গু গু করে শব্দ করে অদ্ভুত একটা আওয়াজ মুখ থেকে বার করছিল। এই সব কিছুই আমি, আমার কর্মচারী এবং তার স্ত্রী সামনে থেকে আমরা প্রত্যক্ষ করেছিলাম। কর্মচারীর স্ত্রী দিদিকে দেখে চমকে যান আর বলেন আমি যেন দিদিকে পৌরকালীর মন্দিরে নিয়ে যাই। ওনার কথা অনুযায়ী দিদির অন্য কিছু হয়েছে, তাই আমরা যেন সময় না নষ্ট করে পৌরকালী মন্দিরের আচার্য বাবুকে ডেকে নিয়ে আসি বাড়িতে। আচার্য বাবু সূত্রে বলে রাখি, আচার্য বাবু হলেন পৌরকালী মন্দিরের পুরোহিত। তাছাড়াও গ্রামের অনেক জায়গায় উনি রুদ্রকালী মায়ের পুজো করতেন। গ্রামের লোক তার কাছে কালী মায়ের আরাধনা, এছাড়া কালো জাদুর প্রতিরোধ এবং বিভিন্ন ভৌতিক ঘটনা হলে বা কোনো খারাপ নজর লাগলে গ্রামের মানুষরা তার কাছে যেতেন। সেই সূত্রে গ্রামের আচার্য বাবুর নাম ডাক ছিল। ওই রাতেই আমি এবং আমার কর্মচারী দুজন মিলে আচার্য বাবুকে ডাকতে যাই। তাকে গিয়ে সমস্ত ঘটনাটা বিস্তারিত বলতেই আচার্য বাবু সঙ্গে আসতে রাজি হয়ে গেলেন এবং আচার্য বাবুর কথা মতো আমরা মাকে কিছু দক্ষিণা দিলাম এবং মায়ের বলিভিড় থেকে পাঠা বলির যে রক্ত আছে সেই রক্ত আমরা তিলক রূপে আমাদের কপালে ধারণ করে নিলাম। এরপর ওই রাতেই আচার্য বাবুকে আমরা আমাদের সঙ্গে বাড়িতে নিয়ে আসি। এরপর আচার্য বাবু আমাদের বাড়িতে আসলেন এবং জানালা থেকেই দিদিকে নাম ধরে ডাকলেন। দিদির নাম ধরে ডাকাতে দিদি কোনো সাড়া দিল না। এইবার আচার্য বাবু কিছু মন্ত্র পড়া শুরু করে দিলেন। আমরা সবাই প্রত্যক্ষ করলাম দিদি খুব জোরে জোরে চিৎকার করে মুখ থেকে অদ্ভুত সব আওয়াজ করছিল। এই দৃশ্য দেখে আমার সারা শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে গেছিল। আমাদের আচার্য বাবু বললেন ভয়ের কোনো কারণ নেই, অতৃপ্ত এরা এর থেকে আর বেশি কি বা করতে পারবে। একটা পুজো করতে হবে এবং দিদিকে ওই পুজো হওয়া অবধি ওই ঘরেই আটকে রাখতে হবে। এরপর আচার্য বাবু আমাকে এবং কর্মচারীকে একটি পুজোর ফর্দ বানিয়ে দেন, দিয়ে সামগ্রীগুলো আমাদেরকে জোগাড় করতে বলেন। হোমের আয়োজন শুরু করা হয়। মানুষের মাথার খুলি, লেবু, লাল সিঁদুর আরও অনেক কিছুই দেখেছিলাম ওই দিন। হোমের সময় মেঝেতে একটা গোল বৃত্ত বানানো হয়েছিল আর আমাদের বলা হয়েছিল দিদির ঘরের দরজাটা খুলে দিতে। আর দরজাটা খুলে দেওয়ার পর আমরা তিনজন যেন ওই বৃত্তর মধ্যেই থাকি, যেন তার ভেতর থেকে আমরা না বেরিয়ে আসি। প্রায় 2-3 ঘন্টা পুজো চলার পর আমার দিদি মারাত্মক একটা চিৎকার করে ওঠে আর ওই মুহূর্তেই সব কিছু শান্ত হয়ে যায়। আচার্যবাবু উনি দিদির ঘরে ঢুকে দিদিকে বাইরে নিয়ে এসে যেখানে যজ্ঞ হচ্ছিল সেখানে বসান আর আমাকে বলেন দিদিকে ধরে দিদির পাশে বসতে। কাজ সম্পন্ন হয়েছে আর পুজোর সমস্ত জিনিসপত্র পাশের পুকুরে ফেলে আসতে হবে। এবং আচার্যবাবু আরও বলেন আমরা যেন কোনোদিন ওই পাতকুয়োর পাড়ে না যাই। তাছাড়াও 3 দিন যেন আমরা গ্রাম ছেড়ে কোথাও না যাই। আর 3 দিন পর দিদিকে শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তারকে দিয়ে দিদির চিকিৎসা করাতে। 3 দিন বাড়িতেই কাটানোর পর দিদিকে রামপুরের গ্রামীণ সেবা হাসপাতালে ভর্তি করানো হয় এবং টানা 15 দিন চিকিৎসা চলার পর দিদি সুস্থ হয় আর আমরা ফেনীতে চলে আসি। জামাইবাবু ইন্ডিয়াতে কাজ করতো, তাই আমরা ফেনী শহরে চলে আসার পর জামাইবাবুও তড়িঘড়ি ফেনী শহরে চলে আসেন এবং আমার দিদিকে সঙ্গে নিয়ে তার নিজের বাড়ি চলে যান।
ভাই, আরও একটা দুঃখের কথা জানিয়ে রাখি, আমার জামাইবাবু এই পুরো ঘটনাটাই অবিশ্বাস করেন এবং তিনি ভেবেছিলেন আমার গাফিলতির কারণে আমার দিদির পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আর ঠিক এই জন্যই আজও আমার দিদির সঙ্গে আমাকে যোগাযোগ করতে দেন না। এরপর যিনি ঘটনা পাঠিয়েছেন উনি আরও লিখেছেন, তোমার চ্যানেলের মাধ্যমে জানাতে চাই দিদি, তুমি খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আজ অনেক বছর হয়ে গেল তোমাদেরকে দেখি না। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো এই ছিল আজকের ঘটনা। আর যিনি ঘটনা পাঠিয়েছেন তন্ময় বারুই, আমি ওনাকে জানাতে চাই যে আপনার মতো আপনার জীবনে যেরকম ঘটনা ঘটেছে সেরকম ঘটনা যেন আর কারোর সঙ্গে না ঘটুক, কারণ খুবই প্যাথেটিক একটা ঘটনা। আপনি এরকম গেছেন নিয়ে যাতে তার সুবিধা হয়, এবং যেটা হয়েছে আপনার সঙ্গে এটা তো পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। তাও আপনি এই রকম একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে। আর আপনার দিদি যদি এই মেসেজটা কোনোভাবে কোনো দিন শোনে এই চ্যানেলের মাধ্যমে, তাহলে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করলেও করতে পারে যদি আপনাকে চিনতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো আপনাদের আজকের ঘটনা জানিয়ে দিন কমেন্ট করে। আর এরকম ধরনের ঘটনা যদি আপনারা আরও শুনতে চান তাহলে অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ঘটনাটি ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। আর আপনারাও যদি আমাদেরকে এরকম ধরনের ঘটনা পাঠাতে চান তাহলে অবভিয়াসলি ডিসক্রিপশনে ফেসবুকের পেজ দেওয়া রয়েছে, মেল আইডি দেওয়া রয়েছে, আপনারা মেল করে অথবা ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে ঘটনা লিখে অথবা বলে পাঠিয়ে দিতে পারেন। আর আজকের এপিসোডটা আপনাদের একটু অন্য রকমের লাগতে পারে, কারণ আমার ঠান্ডা লেগে রয়েছে, একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। তো আজকে তার মধ্যেও যে আপনাদের জন্য এপিসোড রেকর্ড করতে পারছি এটাই আমার কাছে অনেক। সো আজকে আর বেশি কথা বলতে পারবো না, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোডে।